ক্লাসে আমরা ভেক্টর রাশির কিছু সংজ্ঞা পড়েছিলাম, আরো কয়েকটা সংজ্ঞা আমাদের বাকি আছে। তো চলো সেই সংজ্ঞাগুলো আমরা একটু শেষ করে ফেলি দ্রুত। তো আজকে যেটা আমরা প্রথমে পড়বো সেটা হচ্ছে একক ভেক্টর, বা ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে ইউনিট ভেক্টর। তো দেখো এর নামের মধ্যে কিন্তু সংজ্ঞা আছে। একক ভেক্টর অর্থাৎ যে ভেক্টরের মান একক অর্থাৎ এক, তাকে বলা হয় একক ভেক্টর। যেমন মনে করো এই হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটার মান মনে করো এক, তাহলে তখন আমি এটাকে বলতে পারবো এটা হচ্ছে একটা একক ভেক্টর। তাহলে আমরা একটু সংজ্ঞাটা একটু লিখে নিই আগে। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলে। এখন একক ভেক্টর আমরা কিভাবে পাইতে পারি? তো দেখো মনে করো এইটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা বল ভেক্টর যার মান হচ্ছে ধরো 5 নিউটন এবং তার দিকটা হচ্ছে এদিকে। এখন এই ভেক্টর থেকে আমি একক ভেক্টর পেতে চাই, তাহলে একক ভেক্টর পেতে গেলে কি করতে হবে? এক মানের একটা ভেক্টর লাগবে। এর মান কত? 5। তাহলে আমি একটা কাজ করতে পারি, দেখো একে আমি সমান 5টা ভাগে ভাগ করতে পারি। 1 2 3 4 5। তাহলে যদি সমান 5টা ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে বলো তো? এই ভাগটা 1 হবে, এই ভাগটা 1, এই ভাগটা 1, এই ভাগটা 1 এবং এই ভাগটা 1। তাহলে মোট যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে এই দেখো এই 5 নিউটন মানের এই যে বল ভেক্টরটাকে আমি যদি 5টা ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা একক ভেক্টর। তার মানে এই ভেক্টরটাকে আমি তখন বলতে পারবো যে এটা হচ্ছে একটা একক ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে একক ভেক্টরের দিক কোন দিকে হয়? একক ভেক্টরের দিক যে কোনো দিকে হতে পারে। একক ভেক্টরের দিক এদিকে হতে পারে, একক ভেক্টরের দিক এদিকে হতে পারে, একক ভেক্টরের দিক এদিকেও হতে পারে। এই যে কোনো দিক বলতে কিন্তু একটা নির্দিষ্ট ব্যাপারকে বোঝানো হয়। এই যে কোনো দিক বলতে বোঝানো হচ্ছে মূল ভেক্টর যেদিকে ক্রিয়া করবে একক ভেক্টরও ক্রিয়া করবে সেদিকে। এই মূল ভেক্টরটা কত? 5 নিউটন। এই 5 নিউটন ক্রিয়া করতেছে কোন দিকে? এইদিকে। তাহলে এর একক ভেক্টরটাও ক্রিয়া করবে মূল ভেক্টর যেদিকে সেদিকে। যদি এমন হইতো মূল ভেক্টরটা হচ্ছে এদিকে ক্রিয়া করতেছে এই যে বল ভেক্টর 5 নিউটন, তাহলে এর যে একক ভেক্টর সেটা ক্রিয়া করতো মূল ভেক্টরের দিকে, তার মান হয়ে যেত কত? 1। যদি এমন হইতো মূল ভেক্টরটা ক্রিয়া করতেছে হচ্ছে এই দিকে, তাহলে এর একক ভেক্টর সেটা ক্রিয়া করতো মূল ভেক্টরের দিকে, মান হয়ে যেত কত? 1। তাহলে মূল ভেক্টরের দিকেই ক্রিয়া করবে হচ্ছে একক ভেক্টর। এভাবে একক ভেক্টরের দিক কিন্তু আসলে যে কোনো দিকেই হতে পারে। এবার আসলে একক ভেক্টরের সূত্র, আমরা কিভাবে একক ভেক্টর পেতে পারি? তুমি দেখো তো এখানে খেয়াল করো, এই ভেক্টরটার মান ছিল কত? 5 নিউটন। তুমি তাকে তার মান দিয়ে ভাগ করে একক ভেক্টর পাইছো না? যদি এমন হইতো এই ভেক্টরটার মান মনে করো 10 নিউটন, তাহলে তুমি সমান কয়টা ভাগে ভাগ করতে? 10টা ভাগে। অর্থাৎ এই ভেক্টরটাকে তার মান 10 দিয়ে ভাগ করে তুমি পাইতা কত? একক ভেক্টর। তাহলে আমরা এই কথাটা বলতে পারি না কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। মনে করো এই হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এর মান কত হবে? এর মান হবে হচ্ছে, মান প্রকাশ করা হয় কিভাবে? এর উপরে এরকম তীর চিহ্ন দিয়ে মডুলাসও দিতে পারি অথবা শুধুমাত্র এও দিতে পারি। তাহলে মূল ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে একক ভেক্টর। তাহলে আমরা একটু লিখি, মূল ভেক্টর হচ্ছে এ, তাকে তার মান দিয়ে ভাগ করতেছি, এই মান দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টরটাকে প্রকাশ করার জন্য আমি এই যে ছোট হাতের এ দিচ্ছি, তুমি অন্য কোনো লেটার দিয়েও প্রকাশ করতে পারো, আই জে কে বি সি ডি যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারো। এখন একক ভেক্টর তার মান এক একক, কিন্তু তার তো দিক আছে। এখন এই দিকটা প্রকাশ করার জন্য এর উপরে কিভাবে চিহ্ন দিব? এইভাবে চিহ্ন দিব না, এইভাবে আমরা চিহ্ন দিব না। ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা চিহ্ন এইভাবে দিই, কিন্তু এটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ভেক্টর, একক ভেক্টর। একটু আলাদা সম্মান আছে, এই কারণে সম্মান চিহ্নটাকে অর্থাৎ দিক চিহ্নটাকে আমরা এরকম টুপি দিয়ে প্রকাশ করব। অর্থাৎ যে লেটার দিয়ে আমরা একক ভেক্টরটা প্রকাশ করি তার উপরে তার দিক প্রকাশ করার জন্য এরকম একটা ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন দিয়ে আমরা একক ভেক্টরটাকে বোঝাবো। এটাই হচ্ছে আমাদের একক ভেক্টরের সূত্র। অর্থাৎ কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টরটা পাওয়া যায়। এখান থেকে দেখো আমি এই কথাটা লিখতে পারি যে মূল ভেক্টর এ ভেক্টর সে হবে এই যে তার মান ইনটু এটা হচ্ছে এ ক্যাপ, অর্থাৎ একক ভেক্টর। এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একক ভেক্টরের কাজ কি? একক ভেক্টর কি কাজ করে? একক ভেক্টরকে ব্যবহার করা হয় মূলত কোন একটা ভেক্টরকে ম্যাথমেটিক্যালি খুব ভালোভাবে প্রকাশ করার জন্য। একক ভেক্টরের মান যেহেতু এক একক, এই কারণে একক ভেক্টর ব্যবহার করার মেইন পারপাস হচ্ছে দিক প্রকাশ করা। তো দেখো সেটা কিভাবে, আরেকটা উদাহরণ দিয়ে এখানে বুঝাই। তো মনে করো এটা হচ্ছে তোমার বাড়ি, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক এবং এটা হচ্ছে পূর্ব দিক। তো তুমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বের হলা এবং হেঁটে মনে করো তুমি পূর্ব দিকে 2 কিলোমিটার পর্যন্ত গেলা। এখন তুমি তোমার এই সরণটাকে কারো কাছে প্রকাশ করবা, তুমি কিভাবে প্রকাশ করতে পারো? তো তুমি বাংলা কথায় লিখে প্রকাশ করতে পারো। তুমি এভাবে বলতে পারো যে তোমার সরণ পূর্ব দিকে 2 কিলোমিটার। তাহলে যে 2 কিলোমিটার এটা হচ্ছে মান, আর এই যে পূর্ব এটা হচ্ছে তার দিক। তাহলে এইভাবে তুমি মান এবং দিকের সাহায্যে তুমি বাংলা কথায় লিখে সরণটাকে প্রকাশ করতে পারো।
কিন্তু এটা তারাই বুঝবে যারা বাংলা ভাষাভাষী। বাংলা ভাষা যারা বুঝে না তারা কিন্তু তোমার এই সরণটাকে বুঝতে পারবে না। এখন তুমি এটা সবাইকে বুঝাইতে চাও, অর্থাৎ ম্যাথমেটিক্যালি এমন ভাবে প্রকাশ করতে হবে যেন সবাই বুঝতে পারে। তাহলে তুমি ম্যাথমেটিক্যালি তোমার এই সরণটাকে কিভাবে প্রকাশ করতে পারো? তাহলে তুমি এভাবে লিখতে পারো যে তোমার সরণ s হচ্ছে 2 কিলোমিটার। তো তুমি যদি এভাবে লেখো তাহলে 2 কিলোমিটার দিয়ে আমি শুধু তোমার সরণের মান পাই, কিন্তু কোন দিকে, এটা যে পূর্ব দিক না উত্তর দিক না দক্ষিণ দিক, এটা কিন্তু আমি বুঝতে পারি না। তাহলে এর সাথে কি দিকও প্রকাশ করতে হবে। এখন দিকটা প্রকাশ করতে হবে ম্যাথমেটিক্যালি, এই কাজটাই করে হচ্ছে একক ভেক্টর। তো দেখো এটা কিভাবে প্রকাশ করে। তাহলে সরণ যেহেতু একটা ভেক্টর, এর উপরে একটা এরকম তীর চিহ্ন দাও। এখন এই পাশে ভেক্টর, তাহলে ওই পাশেও কি করা লাগবে, আমার ভেক্টর করা লাগবে। তো আমরা ভেক্টরটা কিভাবে করতে পারি? ধরো পূর্ব দিকটা হচ্ছে x অক্ষ, এবং তুমিও জানো আমিও জানি সবাই জানে যে x অক্ষ বরাবর যে একক ভেক্টর, এক মানের যে ভেক্টরটা তাকে বলা হয় হচ্ছে i ক্যাপ। y অক্ষ বরাবর যে ভেক্টরটা তাকে বলা হয় হচ্ছে j ক্যাপ। তো আমরা আপাতত জানি যে x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে i ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি কি করব, এই যে 2 এর পাশে এখানে এই যে এইভাবে লিখে দিব i ক্যাপ, এবং এর এককটা কত, এককটা হচ্ছে কিলোমিটার। তাহলে দেখো এবার কিন্তু এটা ভেক্টর হয়ে গেছে, এবং এটা দ্বারা কিন্তু আমি বুঝতে পারতেছি যে 2 হচ্ছে মান, এবং তার সাথে এই যে i আছে, এই i হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর। এখন x অক্ষ বরাবর ওই দিকটা কি, পূর্ব দিক। তাহলে ওই পূর্ব দিক বরাবর তুমি কতটুকু গেছো, 2 কিলোমিটার গেছো। তাহলে দেখো এইভাবে একক ভেক্টরের সাহায্যে আমি কোনো ভেক্টর বা কোনো সরণের দিক প্রকাশ করতে পারি। তাহলে একক ভেক্টরের মেইন কাজই হচ্ছে দিক প্রকাশ করা। দেখো আমরা এইভাবে লিখি a ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এই যে মান, এবং তার সাথে হচ্ছে এই যে একক ভেক্টর। তাহলে দেখো যে i মানে হচ্ছে a ক্যাপ, আর এই যে 2 মানে হচ্ছে এই ভেক্টরের মান। ওকে, এবারে ভেক্টর সংজ্ঞাটা হচ্ছে আয়ত একক ভেক্টর। তো সংজ্ঞাটা পড়ার আগে আমরা আগে একটু স্থানাঙ্ক ব্যবস্থাটা বুঝে নিতে চাই। 9 10 আমরা কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে গেছি। ধরো যে এটা হচ্ছে y অক্ষ আর এইটা হচ্ছে x অক্ষ। এখন x y তলে তুমি যদি কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে চাও, তা তুমি এভাবে ওই বস্তুর অবস্থান নির্দিষ্ট করে, যে মনে করো এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2 3। 2 কি x বিন্দু এবং 3 কি y বিন্দু। এইখান থেকে এই দূরত্বটা এটা হচ্ছে 2 একক, আর এইখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 3 একক। তাহলে এইভাবে x বিন্দু এবং y বিন্দুর সাহায্যে যদি আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করি, এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমি চাইলে এটাকে কিন্তু পোলার স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারি। পোলার স্থানাঙ্ক কি, r থিটা ফরম্যাটে, অর্থাৎ মূল বিন্দু থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে r, এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে ওই বস্তুটা আছে বা ওই বিন্দুটা আছে, সেই কোণটা হচ্ছে থিটা। তো এটাকে আমি x এর পরিবর্তে r থিটা দিয়ে প্রকাশ করতে পারি। তো r থিটা এই ফরম্যাটটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এটা ছিল দ্বিমাত্রিক ক্ষেত্র। এখন যদি আমি ত্রিমাত্রিক ক্ষেত্রকে কার্তেশীয় স্থানাঙ্কের সাহায্যে বোঝাতে চাই, তাহলে কিন্তু আমার আরো একটা অক্ষ লাগবে, অর্থাৎ x অক্ষ, y অক্ষ, এবং এই দিক বরাবর, অর্থাৎ এই যে তোমাদের দিক বরাবর যে অক্ষটা, সেটা হচ্ছে z অক্ষ। তো মনে করো আমি তোমাদের দিক বরাবর এভাবে তো আঁকতে পারবো না, এভাবে আঁকলাম যাতে তুমি বুঝে নিতে পারো যে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এবং তার সাথে লম্বভাবে এদিক বরাবর আছে হচ্ছে z অক্ষ। তাহলে এই যে স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে তখন কোন বস্তুর অবস্থান নির্ণয় করতে গেলে এটা আসবে x y z। তখন বিন্দুটা কেমন হবে দেখো, প্রথমে x অক্ষে, তারপরে y অক্ষে, তারপরে z অক্ষে, মানে এখানে একটা বিন্দু মনে করো, এই যে আমি আঁকতেছি। তাহলে মূল বিন্দু থেকে এই দূরত্বটা, এই বরাবর এই যে দূরত্বটা, সেটা হবে x বিন্দু, y বিন্দু এবং z বিন্দু। তাহলে x y z এর সাহায্যে আমার তখন প্রকাশ করতে হবে। তখন এটাকে বলা হবে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে যদি আমি পোলার ফরম্যাটে প্রকাশ করি, তাহলে r থিটা রো দিয়ে প্রকাশ করা হয়। তো আমাদের আপাতত পোলার ফরম্যাটটা আমাদের লাগবে না, আমাদের কার্তেশীয় ফরম্যাটটা লাগবে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কয়টা অক্ষ, 3টা অক্ষ, x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ। এই x অক্ষ বরাবর যদি আমি কোনো একক ভেক্টর নিই, তো x অক্ষ বরাবর এই একক ভেক্টরটাকে লেখা হয় হচ্ছে i দিয়ে, এবং y অক্ষ বরাবর যদি কোনো একক ভেক্টর নিই, y অক্ষ বরাবর একক ভেক্টরকে লেখা হয় j দিয়ে, এবং z অক্ষ বরাবর যদি কোনো একক ভেক্টর চিন্তা করি, তাহলে z অক্ষ বরাবর একক ভেক্টরকে লেখা হয় k দিয়ে। এই i j k এই তিনটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে দেখো এবার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি কিনা। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর চিন্তা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে চলো এবার আমরা সংজ্ঞাটা একটু লিখে ফেলি। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর চিন্তা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। দেখো সংজ্ঞা কিন্তু মুখস্থ করা লাগবে না, আমরা দেখো চিত্র এঁকে সংজ্ঞাটা এভাবে দিতে পারি। এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ, z অক্ষ,
তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে তিনটা ধনাত্মক অক্ষ, এই তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর নেওয়া হবে, এটা হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর i, এটা হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর j, এবং এটা হচ্ছে z অক্ষ বরাবর একক ভেক্টর k। এই i j k এই তিনটাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে i j k যথাক্রমে x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর। তো তুমি চাইলে কিন্তু এগুলাকে পরিবর্তন করে দিতে পারবে না। তোমার যদি মনে হয় যে ধরি আমি x অক্ষ বরাবর ধরবো c, y অক্ষ বরাবর ধরবো d, এরকম ধরতে পারবে না কিন্তু। তাহলে সব ক্ষেত্রের জন্য কিন্তু আয়ত একক ভেক্টরগুলো ফিক্সড। অর্থাৎ আমি i দিয়ে শুধুমাত্র x অক্ষ বরাবর একক ভেক্টরই বুঝবো, j দিয়ে y অক্ষ বরাবর একক ভেক্টরই বুঝবো, এবং k দিয়ে z অক্ষ বরাবর একক ভেক্টর বুঝবো। এই একক ভেক্টরগুলোর মান কত হবে? 1 করে হবে। হ্যাঁ, এবার আমরা দেখবো আয়ত একক ভেক্টরের কাজ কি। তো আয়ত একক ভেক্টরের কাজ দেখতে গেলে আমাদের প্রথমে পড়া লাগবে হচ্ছে মাত্রা। তো আমরা মাত্রা জিনিসটা পড়ে আসার পরে আয়ত একক ভেক্টরের কাজটা দেখে ফেলবো। তো মাত্রা বা ডাইমেনশন, তোমরা 9 10 এ মাত্রা পড়ছো, বিভিন্ন রাশির মাত্রা বের করছো। আমি আসলে ওই জিনিসটা মিন করতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যেমন আমরা পড়ি না একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি, ওই মাত্রিক ব্যাপারটা বোঝাইতে যাই, অর্থাৎ 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এন্ড 3 ডাইমেনশন। তো দেখো ওই মাত্রা বুঝতে গেলে আমরা খুব সহজে একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি। এটা মনে করো তোমার বাড়ি, আর এটা হচ্ছে তোমার স্কুল। এখন তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য এরকম সোজা সরল রৈখিক একটা রাস্তা আছে, এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। আমি আবার বলতেছি, তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য এরকম সোজা সরল রৈখিক একটা রাস্তা আছে। ধরো এই রাস্তার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তুমি বাড়ি থেকে ব্যাগ নিয়ে বের হইলা, বের হওয়ার পরে তুমি বাড়ি থেকে এখানে এসে বসে আসো, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে এখানে গিয়ে এসে বসে আসো। এখন তোমার আম্মা তোমাকে ফোন করে জিজ্ঞেস করলো তুমি কোথায় আছো, তখন তুমি তোমার অবস্থান নির্ণয় করার জন্য তুমি জাস্ট বললা বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আছি। জাস্ট এই একটা দূরত্ব দিয়ে কিন্তু তুমি তোমার অবস্থান বুঝাইতে পারবা। আর তোমার আম্মা জানে যে বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য একটা মাত্র সরল রৈখিক রাস্তা আছে, তাহলে ওই সরল রৈখিক রাস্তায় বের হয়ে 2 কিলোমিটার দূরে এসে এখানে কিন্তু তোমাকে খুঁজে পাবে। তাহলে তোমার অবস্থান জানার জন্য কয়টা বিন্দুর সাহায্য লাগলো? জাস্ট একটা বিন্দু। জাস্ট এই 2 কিলোমিটার দিয়ে আমি তোমার অবস্থান প্রকাশ করতে পারলাম। তাহলে তোমার এই ব্যাপারটাকে, তোমার এই গতির ব্যাপারটাকে বলা হচ্ছে একমাত্রিক গতি। এখন যদি তুমি এই যে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করো, এই যে সরল রৈখিক রাস্তা, তাহলে তোমার যে গতি হবে সেই গতিটাকে আমরা তখন বলবো একমাত্রিক গতি। তো এই ব্যাপারটা দেখো স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে আমরা ভালো করে বুঝতে পারি। মনে করো তোমার বাড়িটা হচ্ছে মূল বিন্দুতে আছে, তাহলে মূল বিন্দুতে থাকলে এইটা হচ্ছে y অক্ষ, আর এই দিক বরাবর এটা হচ্ছে x অক্ষ। তাহলে তোমার দেখো রাস্তাটা হচ্ছে x অক্ষ বরাবর, তাহলে তুমি x অক্ষ বরাবর এখানে এসে যে 2 0 বিন্দুতে এসে বসে আছো। তাহলে তোমার অবস্থান জানার জন্য জাস্ট 2 লাগে, একটা বিন্দু লাগে, এটা তো 0, ওটা জানার দরকার নেই। তাহলে এই যে 2, এটা দিয়ে কিন্তু তোমার অবস্থান বোঝানো যাচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে একমাত্রিক। এই ব্যাপারটা আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। মনে করো ক্লাসরুমে ছাত্রদের বসার জন্য ডেস্ক থাকে, বেঞ্চ থাকে। তো মনে করো ছোট ছোট ডেস্ক একটা ক্লাসরুমে আছে, এবং সেই ডেস্কগুলো আছে হচ্ছে একটা কলামে। মনে করো এখানে একজন ছাত্র বসছে, এখানে একজন ছাত্র, এখানে একজন ছাত্র, এখানে একজন ছাত্র, এখানে একজন ছাত্র, এইভাবে এই কলামে পরপর পরপর ছাত্রগুলো বসে আছে। আর কোনো কিন্তু কলাম নাই, এখানে কোনো কলাম নাই, কোনো বেঞ্চ নাই, কোনো ডেস্ক নাই, জাস্ট এরকম ভাবে ডেস্কগুলো রাখা আছে একটার পর একটা, এবং প্রত্যেকটা ডেস্কে একজন করে বসা আছে। এখন তুমি মনে করো ক্লাসরুমে গেলা, ক্লাসরুমে যাওয়ার পর তুমি ক্লাস নিচ্ছ, হঠাৎ করে কেউ একজন কথা বললো। তো কেউ একজন কথা বললো, তুমি কিন্তু কারো নাম জানো না, এখন তুমি তাকে দাঁড় করাইতে চাও। তাহলে তুমি তাকে দাঁড় করাবা, কিভাবে দাঁড় করাবো? তুমি তখন বলবা যে এই তুমি দাঁড়াও। তো এই তুমি দাঁড়াও বললে দেখা যায় কি যে যাকে তুমি মিন করছো, হয় তার পিছনের জন দাঁড়ায়, নয়তো তার সামনের জন দাঁড়ায়, সে কিন্তু আর দাঁড়ায় না। তাহলে তুমি নির্দিষ্ট করে তাকে দাঁড় করাইতে চাও, তাহলে তুমি কি করতে পারো? তাহলে তোমার তখন করতে হবে কি, ম্যাথমেটিক্যালি তুমি এই জিনিসটা করতে পারো, তুমি বিন্দুর সাহায্য নিতে পারো। তুমি তখন বলবা দেখো এখানে কিন্তু একটাই মাত্র কলাম, এ হচ্ছে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন। তাহলে তুমি যে কোনো একজনকে নির্দিষ্ট করতে বললা যে এই দ্বিতীয় জন দাঁড়াও। তাহলে দেখো দ্বিতীয় জন বললে কিন্তু এ দাঁড়াবে না, দ্বিতীয় জন বললে কিন্তু এ দাঁড়াবে না, এ হচ্ছে প্রথম জন, এ হচ্ছে দ্বিতীয় জন। তাহলে দ্বিতীয় জনের কথা বললে এই সাথে সাথে দাঁড়া যাবে। তাহলে তুমি দেখো নাম জানা সত্ত্বেও তুমি এই যে দ্বিতীয় জন বলে কিন্তু একজনকে নির্দিষ্ট করে দাঁড় করাই ফেলতে পারছো জাস্ট একটা বিন্দুর সাহায্যে। তো এই কারণে এটাকে বলা হচ্ছে একমাত্রিক ক্ষেত্র। এবার আসলে আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রটা বুঝবো। তো এবার মনে করো এই বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য এরকম অসংখ্য রাস্তা আছে। মনে করো তোমার বাড়ি হচ্ছে মাঠের একটা কর্নারে, এবং স্কুল হচ্ছে মাঠের আর একটা কর্নারে, এই মাঝখানে মনে করো মাঠ। তাহলে তুমি মাঠের মধ্য দিয়ে আঁকা বাঁকা পথে হেঁটে তুমি স্কুলে যেতে পারো। তো তুমি মনে করো যে এরকম একটা আঁকা বাঁকা পথে হেঁটে এই যে স্কুলে পৌঁছাইলাম। ওকে, এখন তুমি বাসা থেকে বের হয়ে তুমি মনে করো যে এইখানে এসে বসে আছো। এখন তোমার আম্মা তোমাকে ফোন করলো, তুই কোথায় আছিস? তো তুমি তোমার আম্মাকে বললা যে আমি 2 কিলোমিটার দূরে আছি। তাহলে বাড়ি থেকে মনে করো যে 2 কিলোমিটার দূরে আছে, এই দূরত্বটা হচ্ছে 2 কিলোমিটার।
এখন তোমার আম্মা বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য কিন্তু জানে অনেকগুলো রাস্তা আছে, অর্থাৎ মাঠের মধ্যে দিয়ে তুমি অনেকভাবে যাইতে পারো। তাহলে এবার দেখো তোমার আম্মা করবে কি 2 কিলোমিটার এদিকে যাবে, 2 কিলোমিটার এদিকে যাবে, 2 কিলোমিটার এদিকে যাবে, 2 কিলোমিটার এদিকে যাবে, তোমাকে কিন্তু নির্দিষ্ট করে খুঁজে পাবে না। তাহলে তুমি দেখবে যে 2 কিলোমিটার একটা বিন্দুর সাহায্য দিয়ে তোমার অবস্থানটাকে এবার কিন্তু আর নির্দিষ্ট করতে পারতেছো। কিন্তু তুমি যদি এটা বলো তাহলে কিন্তু তোমার অবস্থানটা খুঁজে পাবে। তুমি বলবা হচ্ছে 2 কিলোমিটার এবং দেন 1 কিলোমিটার, এই যে উপরের দিকে এটা হচ্ছে 1 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 2 কিলোমিটার তারপরে 1 কিলোমিটার। তুমি কিন্তু এবার তোমার অবস্থানটা নির্দিষ্ট করে বলতে পারতেছো যে তুমি 2 কিলোমিটার এবং 1 কিলোমিটার এই বিন্দুতে অবস্থান করতেছো। তাহলে তোমার আম্মা কিন্তু এভাবে এখান থেকে গিয়ে প্রথমে x অক্ষ বরাবর যাবে 2 কিলোমিটার এবং তারপরে y অক্ষ বরাবর এদিকে যাবে হচ্ছে 1 কিলোমিটার। তাহলে কিন্তু তোমাকে খুঁজে পাবে, নির্দিষ্ট করে বলতে পারবে। তুমি যদি তোমার আম্মাকে বলো তুমি 2 কিলোমিটার তারপরে -1 কিলোমিটারে আসো, তাহলে তোমার আম্মা কি করবে, এই দিক বরাবর যাবে প্রথমে 2 কিলোমিটার, তারপরে ধনাত্মক দিকে আবার যাবে ঋণাত্মক দিকে, তার মানে মনে করো এই যে উল্টা দিকে আসবে, এখানে আসবে 1 কিলোমিটার, তারপরে কিন্তু তোমার অবস্থানটা নির্দিষ্ট করতে পারবে। তাহলে তোমার অবস্থান নির্দিষ্ট করার জন্য এবার কয়টা বিন্দু সাহায্য লাগতেছে, 2টা বিন্দু সাহায্য লাগতেছে। এই কারণে এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক। তুমি যদি এবার মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করো তাহলে তোমার যে গতিটা হবে সেই গতিটাকে বলা হবে দ্বিমাত্রিক গতি। স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে যদি আমরা প্রকাশ করি তাহলে এই দেখো এটা হচ্ছে সেই y অক্ষ আর এইটা হচ্ছে আমাদের সেই x অক্ষ। তাহলে এই বিন্দুতে আসা মানে যে x তারপরে y, তাহলে x এবং y দুইটা বিন্দুর সাহায্যে তোমার অবস্থান নির্দিষ্ট করতে হবে, কারণ এই গতিটা দ্বিমাত্রিক গতি। যদি এখানে উদাহরণের সাহায্যে বুঝতে চাই তাহলে দেখো এবার মনে করো পাশাপাশি আরো এরকম ডেস্ক রাখা আছে, এই যে এখানেও তাই, এই যে প্রত্যেকটা ডেস্কে একজন একজন করে বসে আছে। এবার তুমি যদি বলো এই দ্বিতীয় জন দাঁড়াও, তাহলে এবার দেখো শুধুমাত্র এই কিন্তু দাঁড়াবে না, এবার দ্বিতীয় জন কিন্তু এও দাঁড়ায় যাবে এবং দ্বিতীয় জন হিসাবে কিন্তু এও দাঁড়ায় যাবে, কারণ এরা তিনজনই কিন্তু দ্বিতীয় জন। তাহলে তুমি দেখো দ্বিতীয় এই কথাটা বলে তুমি কিন্তু একজনের অবস্থান নির্দিষ্ট করতে পারতেছ না। তাহলে তোমার তখন কি বলতে হবে, এইগুলা দেখো কলাম না আর এইগুলা কি সারি না, তাহলে এইটা হচ্ছে প্রথম সারি, এইটা হচ্ছে দ্বিতীয় সারি, এইটা হচ্ছে তৃতীয় সারি, এগুলো হচ্ছে সারি, ওকে। আর এই দেখো এগুলো হচ্ছে কলাম, তাহলে এইটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। তাহলে এখন তুমি যদি কাউকে নির্দিষ্ট করে, মনে করো তুমি একে নির্দিষ্ট করে বলবা, তাহলে একে নির্দিষ্ট করে বলার জন্য তোমার এবার বলতে হবে দ্বিতীয় কলামের দ্বিতীয় জন দাঁড়াও, তাহলে দ্বিতীয় কলামের দ্বিতীয় জন বললে এ দাঁড়ায় যাবে। তুমি যদি বলো দ্বিতীয় কলামের তৃতীয় জন দাঁড়াও, তাহলে দ্বিতীয় কলামের তৃতীয় জন বললে কিন্তু দেখো এ দাঁড়ায় যাবে। তাহলে তুমি দেখো এবার একজনের অবস্থান নির্দিষ্ট করার জন্য কয়টা বিন্দু সাহায্য নিচ্ছ, 2টা বিন্দু সাহায্য নিচ্ছ, সারি আর কলামে। তুমি বলতেছো যে দ্বিতীয় কলামের তৃতীয় জন, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় 2টা বিন্দু সাহায্য নিচ্ছে, এই কারণে এই ক্ষেত্রটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্র। এবার আসো ত্রিমাত্রিক ক্ষেত্র। তো ত্রিমাত্রিক ক্ষেত্র আমরা যদি এই উদাহরণের সাহায্যে বুঝতে চাই তাহলে কিভাবে বুঝতে পারি, দেখো এটা হচ্ছে তোমার বাড়ি আর এটা হচ্ছে সেই স্কুল, একই উদাহরণ দিয়ে আমরা বুঝি বাড়ি স্কুল। এখন মনে করো বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে তুমি বাড়ি থেকে বের হইছো, বের হওয়ার পরে তোমার মনে করো পিঠ থেকে 2টা পাখা গজে গেছে, এখন তুমি উঠতে পারো, অর্থাৎ তুমি আগে তো মাটি দিয়ে হেঁটে হেঁটে যাইতে স্কুলে, এবার তুমি উড়ে উড়েও যাইতে পারবা। এবার তুমি উড়ে উড়ে যাচ্ছ, মনে করো তুমি তোমার আম্মাকে বললা যে 2 কিলোমিটার 1 কিলোমিটারে তুমি আসো, এখন তোমার আম্মা মনে করো এখানে আসলো 2 কিলোমিটার, তারপর এদিকে গেল 1 কিলোমিটার, এখানে গিয়ে খুঁজতেছে। এবার দেখো এখানে খুঁজে কিন্তু আর পাবে না, কারণ সে নিচে খুঁজতেছে, মাটিতে খুঁজতেছে, যে 2 তারপরে এদিকে যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে এখানে গিয়ে খুঁজে তোমাকে আর পাচ্ছে না। তো তুমি তখন বলবা যে উপরের দিকে, এবার উপরের দিকে ওঠো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি এরকম, দেখো 2 তারপরে 1, এবার তুমি যদি উঠতে থাকো তোমার অবস্থান নির্দিষ্ট করার জন্য আমার এই যে শূন্যে আসতে হবে, এখানে আসতে হবে বা এখানে আসতে হবে, এই যে মনে করো তুমি এবার এই বিন্দুতে আসো, তাহলে তোমার অবস্থান প্রকাশ করার জন্য এবার 3টা বিন্দুর সাহায্য লাগবে। তুমি তখন বলবা 2 কিলোমিটার 1 কিলোমিটার তারপরে মনে করো 1 কিলোমিটার। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, প্রথমে 2 তারপরে 1 তারপরে এইদিকে যাইতে হবে এবার 1, তাহলে এখানে গেলে তারপর তোমাকে খুঁজে পাওয়া যাবে। তাহলে তোমার অবস্থান নির্ণয় করার জন্য এবার কয়টা বিন্দু লাগতেছে, 3টা বিন্দু, এই কারণে তোমার এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক ক্ষেত্র। এবার মনে করো তুমি যদি এভাবে উঠতে থাকো তাহলে তোমার যে গতিটা হবে সেই গতিটা হবে হচ্ছে ত্রিমাত্রিক গতি। তো বোর্ড হচ্ছে দ্বিমাত্রিক, তো বোর্ডে তো আমি এই যে ত্রিমাত্রিক ব্যাপারটা এভাবে আঁকতে পারবো না, তো এই কারণে এভাবে বুঝলাম যে প্রথমে এইদিকে তারপরে এইদিকে যে সমতলে আসো, তারপরে উঠে আসো এই যে শূন্য এইখানে আসো, ওকে। এবার ত্রিমাত্রিক বোঝার জন্য যদি আমি এই উদাহরণটা দিই তাহলে এবার দেখো আগে প্রত্যেকটা যে ডেস্কে একজন একজন করে বসা ছিল, এবার হচ্ছে কি প্রত্যেকটা ডেস্কে একজন করে বসা হয়, একজনের ঘাড়ে আরো একজন, তার ঘাড়ে আরো একজন, তার ঘাড়ে আরেকজন, এইভাবে করে বসা আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে মনে করো কেউ একজন বসা আছে, তো তার সে বসা আছে, তার ঘাড়ে আরেকজন বসা আছে, তার ঘাড়ে আরেকজন বসা আছে, তার ঘাড়ে এইভাবে আরেকজন বসা আছে। তাহলে আমি এবার দেখো যদি আমি বলি যে দ্বিতীয় কলামের তৃতীয় জন, তাহলে দেখো এই যে দ্বিতীয় কলামের তৃতীয় জন, তার মানে একেবারে নিচে যে আছে একে আমি বুঝাচ্ছি,
কিন্তু যদি এভাবে আমি বলি দ্বিতীয় কলাম, তারপরে তৃতীয় জোন, তার উপরে আবার দ্বিতীয় জোন, তাহলে ব্যাপারটা কি হবে দেখো। প্রথমে দ্বিতীয় কলামে যাব, তারপরে এই যে 3 নম্বর এখানে যাব, যাওয়ার পরে এর উপর আবার 2 নম্বর জোনকে, তাহলে দেখো এই যে এ হচ্ছে প্রথম জোন, তাহলে এর উপরে 2 নম্বর জোন হচ্ছে এ। এই যে তাহলে আমি একে নির্দিষ্ট করে বলতে পারবো। তাহলে আমার কয়টা বিন্দু সাহায্য লাগতেছে? 3টা বিন্দু। তাহলে এই ক্ষেত্রটা হচ্ছে ত্রিমাত্রিক ক্ষেত্র। এবং তুমি দেখো ত্রিমাত্রিক ক্ষেত্র কিন্তু সমতলে না। আগে যখন এ ছিল তখন সে কিন্তু সমতলে বসেছিল, মাটিতে বসেছিল, কিন্তু এর ধারে যে সে কিন্তু শূন্যে আছে। তার মানে ত্রিমাত্রিক ক্ষেত্র হচ্ছে শূন্যের ক্ষেত্র। যেমন আমি যদি কয়েকটা গতির উদাহরণ দিই, যেমন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি বলতো সরল রৈখিক রাস্তায় গাড়ির গতি, তাহলে এটা কি গতি হবে? একমাত্রিক, দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক? সরল রৈখিক রাস্তায় কোনো একটা কিছুর গতি হচ্ছে একমাত্রিক, যেটা আমরা উদাহরণে দেখলাম। যদি বলি পিঁপড়ার গতি, তাহলে পিঁপড়া কি হয়? একে বেঁকে চলে, কিন্তু সমতল দিয়ে চলে, তাহলে এটা হবে কি? দ্বিমাত্রিক। যদি বলি মৌমাছির গতি, তাহলে মৌমাছির গতি হচ্ছে উড়ে উড়ে চলতেছে, তাহলে এটা হবে হচ্ছে ত্রিমাত্রিক গতি। ঠিক আছে? তাহলে আমরা মাত্রা জিনিসটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পারছি। এবার আমরা দেখবো আয়তাকার ভেক্টরের সাহায্যে কিভাবে মাত্রাকে প্রকাশ করা যায়। তো মনে করো এটা হচ্ছে মূল বিন্দু 0 0 0 বিন্দু, এটা হচ্ছে y অক্ষ, আর এটা হচ্ছে x অক্ষ। এখন কেউ একজন মনে করো বললো যে x অক্ষ বরাবর সে 3 কিলোমিটার গেল। এখন এই সরণটাকে তুমি প্রকাশ করবা ভেক্টরের সাহায্যে, যে এই x অক্ষ মনে করো এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে বাংলায় লিখলে এভাবে আমরা বলতে হবে যে পূর্ব দিকে গেলাম 3 কিলোমিটার। তাহলে পূর্ব দিক হচ্ছে দিক এবং এই 3 কিলোমিটার হচ্ছে সরণের মান। কিন্তু আমি এভাবে বাংলায় প্রকাশ করতে চাই না, আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই। তাহলে আমি এভাবে প্রকাশ করব, সরণ s হবে 3, এটা x অক্ষ। x অক্ষ বরাবর আয়তাকার ভেক্টর জানো কি ছিল? i। তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে i। এইভাবে আমি গেছি কত কিলোমিটার? 3 কিলোমিটার। তাহলে 1 2 3, তাহলে 3i। তাহলে s হবে 3i, একক কি? কিলোমিটার। তাহলে দেখো এইভাবে আমি বুঝলাম যে এটা হচ্ছে 3 মান এবং i হচ্ছে x অক্ষ বরাবর। তাহলে খুব সহজেই আয়তাকার ভেক্টরের সাহায্যে কিন্তু আমরা একটা সরণকে, একটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি। যদি এমন হয় যে কেউ একজন প্রথমে x অক্ষ বরাবর বা পূর্ব দিক বরাবর 3 কিলোমিটার গেল, তারপরে মনে করো উত্তর দিক বরাবর হচ্ছে 4 কিলোমিটার গেল, তাহলে আমি যদি তার সরণটাকে প্রকাশ করতে চাই, তাহলে এবার কিভাবে প্রকাশ করব? তার সরণটাকে প্রকাশ করব s 3i। তাহলে i এর আগে 3 আছে, আমি বুঝবো x অক্ষ বরাবর গেছে 3 কিলোমিটার, তারপরে প্লাস 4j, কারণ y অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল? j। তাহলে এত কিলোমিটার। এটা দ্বারা দেখো আমি দ্বিমাত্রিক একটা ক্ষেত্রকে বা দ্বিমাত্রিক একটা সরণকে বোঝাতে পারছি। তাহলে i এর আগে 3 দিয়ে বুঝলাম যে x অক্ষ বরাবর 3, এবং j এর আগে 4 দিয়ে বুঝলাম যে y অক্ষ বরাবর 4 একক। যে এটা হচ্ছে j, তাহলে এরকম কয়টা j আছে? এরকম 4টা j আছে। ক্লিয়ার? যদি কেউ এরপরে এখানে শূন্য অবস্থান করে, মনে করো এখানে শূন্য অবস্থান করতেছে আরো 1 একক, তাহলে তার সরণটাকে আমি এভাবে লিখবো যে s 3i প্লাস 4j প্লাস 1k, এত কিলোমিটার। তাহলে এটা দ্বারা আমি বুঝবো সে প্রথমে এইভাবে গেছে 3, তারপরে গেছে 4, এবং তারপরে শূন্য অর্থাৎ z অক্ষ বরাবর, এটা হচ্ছে z অক্ষ, এই যে z অক্ষ বরাবর এইদিকে আসছে কত কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে এবার বলো তো s 2i minus 4j, এত কিলোমিটার দিয়ে আমি কি বুঝি? তাহলে 2i, তাহলে x অক্ষ বরাবর গেছে 2 একক। ওকে, তাহলে দেখো j এর আগে মাইনাস আছে, প্লাস মানে হচ্ছে y অক্ষের উপরের দিকে, তাহলে মাইনাস মানে y অক্ষের নিচের দিকে। তারপরে এবার এদিকে যাবে হচ্ছে কত? 4 একক, 1 একক, 2 একক, 3 একক, 4 একক। তাহলে তার অবস্থান হচ্ছে এখানে। তাহলে এভাবে দেখো আমরা আয়ত একক ভেক্টরের সাহায্যে অবস্থান ভেক্টর প্রকাশ করতে পারি এবং বিশেষ করে ভেক্টর রাশির দিকটা প্রকাশ করতে পারি। তাহলে আয়ত একক ভেক্টরের কাজ হচ্ছে দিক প্রকাশ করা।